ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জাপানের কারণে কি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা বড় ধরনের ক্রাশ আসতে যাচ্ছে কিনা এবং কি কি বিষয়গুলো এখানে উঠে আসতেছে সেই বিষয়গুলো কিন্তু এখানে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। এবং টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা পোস্ট করি এবং সেই পোস্টে বলি এর আগে যখন মনে করেন যে জার্মান যখন এখানে তাদের বিটকয়েন সেল করা শুরু করে সেই সময় কিন্তু মোটামুটি একটা বিটকয়েনের ক্র্যাশ আসছিল মোটামুটি করে, এবং অনেকজনে বলছিল যে এখানে ইন্ট অফ বিটকয়েন আর উপরের দিকে যাবে না বা এখান থেকে বিটকয়েনের কাহিনী খতম। তো সেখান থেকে কিন্তু বিটকয়েন আবার $1 লক্ষ থেকে আপনার মনে করেন $1,26,000 পর্যন্ত চলে গেছিল। এবং এই যে ফেসটা তখনকার যে ফেসটা ছিল 1-1.5 বছর বা 2 বছর আগের, আমি আপনাদেরকে চার্টে দেখাবো তখনকার ফেসটা এবং আজকের যে ফেসটা আছে মোটামুটি সিমিলার একটা পর্যায়ে আছে। কেন আমি এই কথাটা বলতেছি আপনারা চার্টে যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো চার্টটা আমি একটু পরে আপনাদের সামনে অ্যানালাইসিস করতেছি, তার আগে আমি কিন্তু মার্কেটের যে ফান্ডামেন্টাল বিষয়টা যে কি কারণে অ্যাকচুয়াল রিজনটা কি, আপনি যেটা বলতেছেন যে এর আগে জার্মানি যখন বিটকয়েন সেল করে তখন যে মার্কেটের যে ফান্ডামেন্টাল ছিল, এখনকার মার্কেটের ফান্ডামেন্টালটা কি, এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে। সো জাপানের বিষয়টা আপনারা সবাই জানেন যে জাপানে কিন্তু তাদের যে সুদের হারটা সেই সুদের হারটা খুবই কম থাকে। এবং সেই সুদের হার কম থাকার কারণে বিভিন্ন ধরনের মানুষ, অনেক মানুষ দেশি, তাদের দেশে বা বাইরের কান্ট্রি থেকে মানুষ তাদের ব্যাংক থেকে ইয়েল্ট মানে জাপানি যে কারেন্সি আছে সেই কারেন্সিটা তারা ঋণ নেয় এবং ঋণ নিয়ে সেই টাকাটা সেই কারেন্সিটা কনভার্ট করে ডলারে পরিণত করে বা অন্যান্য কারেন্সিতে পরিণত করে কিন্তু বাইরের কান্ট্রিতে ইনভেস্ট করে। এখন এই ইনভেস্ট করার পর তারা ওই বাইরের কান্ট্রি থেকে কি একটা প্রফিট পায়, মুনাফা পায়, 10%, 20% অথবা 7%, 8% একটা মুনাফা পায়। সেই মুনাফা তারা লাভে নিয়ে তাদের যে ঋণটা আছে সেটা কিন্তু জাপানের যে ব্যাংক আছে সেই জাপানের ব্যাংকে তারা পরিশোধ করে। এবং খুবই সীমিত, যেহেতু ওইখানে আপনার ইয়েটা আছে, আপনার ইন্টারেস্ট রেটটা আছে, তো তাদের কিন্তু অতটা প্রেশার হয় না। তারা এইভাবে কিন্তু ভালো একটা মুনাফা তৈরি করছে। সো এখন কথা হচ্ছে এখানে যেটা বলতেছে যদি রেড কার্ড হয়, মানে এখানে যদি রেড কার্ড হয় মানে এখানে রেড কার্ড হলে সুদের হারটা একটু বেড়ে যাবে এবং রেট হাইক যে হবে সেই বিষয়টা যদি হয় তাহলে কিন্তু দেখা গেল যে জাপানের যে কারেন্সিটা আছে সেই কারেন্সি কিন্তু একটু স্ট্রং হয়ে যাবে। কেন স্ট্রং হবে এখানে? কারণ যখন রেড কার্ড হয়ে যাবে, রেড কার্ড হওয়ার পর কিন্তু এই যে সুদের হার বাড়বে। এখানে দুটো রিজন আছে, দুটো রিজন আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাচ্ছি। তার আগে এখানে আমরা যদি দেখি যে বিটকয়েন ফেস 64K রিস্ক অ্যাজ জাপান রেট হাইক লিকুইডিটি। সো এটা কেন বলছে দেখুন, দুটো রিজন। এক, যারা জাপান থেকে ঋণ নিয়ে বাইরের কান্ট্রিতে ইনভেস্ট করে, যখন জাপানের ইন্টারেস্টটা বেশি হয়ে যাবে তখন কিন্তু তারা চিন্তা করবে যে আমি আর বাইরের কান্ট্রিতে ওইভাবে ইয়া করবো না। আমার যেই ইয়াগুলো আছে বাইরের কান্ট্রিতে বা ডলারে বলুন বা অন্যান্য কারেন্সিতে যেই অন্যান্য কান্ট্রিতে যে ইনভেস্টগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে তারা সরিয়ে নিয়ে জাপানে নিয়ে আসবে। ঠিক আছে। সেকেন্ডলি, এখানে যারা মনে করেন যে জাপানের মানুষ আছে অনেক কোটিপতি বা অনেক টাকা পয়সা আছে, তারা জানে যে জাপানের ব্যাংকে সেভাবে তারা এখানে মুনাফা পাবে না, তারাও কিন্তু একই কাজ করছে। বাইরের কান্ট্রির যে বন্ডগুলো আছে বা অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেট বা কান্ট্রি যে বন্ডগুলো আছে সেগুলোতে তারা ইনভেস্ট করছে বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে। তারাও এখন চিন্তা করবে যে যেহেতু জাপান এখন রেট যেহেতু আমাদেরকে ইন্টারেস্ট রেট দিচ্ছে বা একটু ভালো, মোটামুটি আগের তুলনায় একটু ভালো হচ্ছে, সেহেতু তারা চিন্তা করবে যে না ঠিক আছে আমরা এখন বাইরের কান্ট্রিতে বাদ দিয়ে আমাদের নিজের কান্ট্রি যেটা আছে সেফ একটা হ্যাভেনের মতো কাজ করে। আর জাপানের মানুষ কিন্তু এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, তারা চেষ্টা করবে যেন কম রিস্কি অ্যাসেট অথবা কম রিস্কের দিকে যাওয়ার জন্য। তো এই কারণেই এখন এখানে কথা হচ্ছে যে তাহলে ভাই কি কারণে কেন বললেন যে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এখানে প্রভাব পড়তে পারে? দেখুন, জাপানি যে ইয়েলটা আছে, জাপানি যে কারেন্সি আছে সেই কারেন্সি আপনি যদি চিন্তা করেন বাইরের কান্ট্রিতে
আপনার 3 ট্রিলিয়নের উপরে কিন্তু মার্কেটে ইনভেস্ট করা আছে। আপনি বুঝতে পারতেছেন, 3 ট্রিলিয়নের উপরে মার্কেটে ইনভেস্ট আছে। 1 বিলিয়ন, 100 বিলিয়ন বা 500 বিলিয়ন না, 3 ট্রিলিয়নের উপরে। তো এতগুলা টাকা যখন একসাথে, মানে আস্তে আস্তে, ঠিক আছে, একসাথে হোক বা আস্তে আস্তে হোক, যখন বাইরের যে ইউএসএ থেকে বলুন বা ক্রিপ্টোকারেন্সি থেকে বলুন, মার্কেট থেকে টাকাগুলো আস্তে আস্তে সরিয়ে জাপানের দিকে চলে যাবে, তাহলে কিন্তু কি হচ্ছে, মার্কেটের একটা কিন্তু ব্যাক ইম্প্যাক্ট পড়তেছে। এই কারণে প্রথম দিকে বললাম যে যদি টাকাগুলো চলে যায়, মানে ইয়েল্ট, জাপানি কারেন্সিটা যদি চলে যায় ইয়ার কাছে, আপনার জাপানের কাছে আবার চলে যায়, সেক্ষেত্রে কিন্তু জাপানের যে কারেন্সিটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে স্টেবিলাইজ হবে, মানে একটু একটু প্রভাব খাটাবে। হ্যাঁ, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা খুব সুন্দর করে আপনারা বুঝতে পারলেন। যতটুকু বলার মতো, যতটুকু সামারাইজ করা হয়, সেই ততটুকু আমি বললাম। এখন এখানে যিনি এই কথাটা বলছেন যে বিটকয়েন ফেস 64 রিস্ক অ্যাজ জাপান রেট হাইক, কেন এই কথাটা বলছেন? দেখুন, এর আগেও যখন এখানে রেট কাট হয়, তখন রেট হাইকস হয়, তখন আপনি দেখুন এখানে কত পার্সেন্ট এখানে গেছে, 23%, ঠিক আছে। সো রেট দেন কিন্তু আবার যখন রেট হাইকস হয়, এখানে কিন্তু 30% কারেকশন নিছিল। দেন এখানে যদি আমরা দেখি যে রেট হাইকস যখন হয়েছিল, তখন আবার কি হয়েছিল, 31%। তো এইখান থেকে 98 বা 90 বা এই জোন থেকে যদি রেট হাইকসের একটা আসে, যেহেতু এখন যেই ফেজে আছে, 90,000 ডলারের মধ্যে আছে, সো এইখান থেকে যদি একটা হয়, আপনার মনে করেন যে রেট হাইকস হয়, তাহলে এখান থেকে কতটুকু যাইতে পারে? তো আমরা প্রথমে দেখলাম 30%, তারপর 30%, প্রায় 31%। সো এখানে এই জন্য এখানে বলছে যে বিটকয়েন ফেস 64 রিস্ক অ্যাজ জাপান রেট হাইকস থ্রেটেন, ঠিক আছে। সো আশা করি যে আমরা সামনের 19 তারিখে বা 20 তারিখের মধ্যে আমরা বুঝতে পারবো যে মার্কেটের সিচুয়েশনটা, মার্কেটের মোমেন্টামটা কি, অ্যাকচুয়ালি রেট হাইকসের জন্যই এরকম হচ্ছে নাকি ম্যানিপুলেশন হচ্ছে মার্কেটের মধ্যে, সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আমাদের কাছে আসবে, ঠিক আছে। সো চলে যাব আমরা এখন বিটকয়েনের চার্টে। বিটকয়েনের চার্ট যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এখন 4 ঘন্টা টাইম ফ্রেমে আছে। 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা দেখি যে মার্কেটে মোটামুটি একটা উপরের দিকে একটা ক্যান্ডেল করছে, যেটা লিকুইডিটি সোয়াপ বের করার জন্য অথবা স্টপ লস হান্ট করার জন্য, সেটা আমরা মোটামুটি অলরেডি বুঝতে পারছি যে এরকমই একটা। সো গত পরশু দিনে যে ভিডিওটা আপনাদেরকে আমি দিছিলাম, গতকাল আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করছিলাম, যে এখন পর্যন্ত মার্কেটের মোমেন্টাম যদি আমরা দেখি, সেই মোমেন্টাম কিন্তু এখনো বলতেছে মার্কেট ভালো রকমের একটা পজিশনে আছে, বা পজিশনে চলতেছে। সেইভাবে যতটুকু কারেকশন নেওয়ার বিটকয়েন ততটুকু কারেকশন নিচ্ছে। সেই কারেকশন নিয়ে আবার যদি আপার ট্রেন্ড একটা মুভমেন্ট, সেই আপার ট্রেন্ড মুভমেন্টটাই কিন্তু আমরা দেখতেছি। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। যদি এখানে রেট হাইকস হয়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে কুইকলি যে বড় রকমের একটা ইম্প্যাক্ট পড়বে, সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি আগে ভাগে, ঠিক আছে। পরবর্তীতে আপনার বলতে পারবেন না যে ভাই আপনি বলেন নাই বা এই বিষয়গুলো আমরা জানি না। অলরেডি এই বিষয়টা আপনাদেরকে এখানে বলে দিলাম, ঠিক আছে। সো এখানে 4 আওয়ার টাইম ফ্রেম, যেহেতু পরশুদিনের ভিডিওতে আমি অলরেডি এই টেকনিক্যাল যে চার্টগুলো, সেই টেকনিক্যাল চার্টগুলো আমি অলরেডি বুঝিয়ে দিছি। এবং টোটাল থ্রির দিকে যদি দেখি, সিমিলার একটা প্যাটার্ন, টোটাল থ্রিও কিন্তু সিমিলার একটা একই জায়গায় একইভাবে কাজ করতেছে। সো এখন কথা হচ্ছে অলস যে কয়েনগুলো আছে, এখন এখানে বিটকয়েন যদি এখানে ফল ডাউন করে, তাহলে অলস কয়েন এখানে ফল ডাউন করবে, এটা স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে এখন এই অলস কয়েনগুলা, কিছু কিছু অলস কয়েন আছে যেগুলা মোটামুটি স্ক্যাম পর্যায়ে পড়ে, বা সেইভাবে ফান্ডামেন্টালি ভালো না, টেকনিক্যালি ভালো না, সেই কয়েনগুলো কিন্তু খুব বড় সড়ো একটা দাম আসার পসিবিলিটিও কিন্তু আছে। কারণ যখন বিটকয়েন এখান থেকে আরো 5%, 10% এখানে দাম করবে, সেক্ষেত্রে মনে করেন যে সেই কয়েনগুলো কিন্তু 30, 40%, 60% অলরেডি দাম করে ফেলবে। সো এখন যদি দেখেন, গত কয়েকদিন আগে যখন 1,23,000 বা 26,000 এখানে ছিল, ঠিক আছে, বিটকয়েন, সেখান থেকে কিন্তু অলরেডি অনেক অলস কয়েন আছে যেগুলো কিন্তু 40%, 60%, 70% দাম করছে। এর আগেও যদি আমরা দেখি, এর আগেও আপনার মোটামুটি বলা চলে যে অলস কয়েনগুলো আছে ঠিক সেইভাবে পাম্প করতে পারে নাই। এর আগেও কিন্তু 40%, 60% দাম ছিল, এখন আবার 30%, 40% দাম। আবার যদি এখানে অলস কয়েনের মধ্যে বা বিটকয়েনের মধ্যে একটা নিচের দিকে একটা আসে, মোমেন্টাম আসে, ঠিক আছে, রেট হাইকসের জন্য জাপানে, সেক্ষেত্রে কিন্তু আবার অলস কয়েনের মধ্যে কিন্তু একটা বড় রকমের ইম্প্যাক্ট পড়বে। সো ওভারঅল অলস কয়েনের ব্লিডিংটাই কিন্তু আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি। তবে আই হোপ, আশা করবো যেগুলো ফান্ডামেন্টাল কয়েন, যেগুলো ভালো কয়েন, সেই কয়েনগুলো কিন্তু টিকে যাবে। বাট যেগুলো সেইভাবে কয়েন না বা ভালো না ফান্ডামেন্টালি বা টেকনিক্যালি, সেই কয়েনগুলো কিন্তু আস্তে আস্তে এখান থেকে নাই হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে।
সো এটা হচ্ছে কুইক আপডেট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।